দেখো, আমরা আরো কিছু প্রবলেম সলভ করবো নিউটনের বলবিদ্যা। আজকে আমাদের নিউটনের বলবিদ্যা শেষ করে দিব, ঠিক আছে? নিউটনের বলবিদ্যা আমরা শেষ করে দিব। অনেকগুলো প্রবলেম আমি লিখেছি বিভিন্ন বোর্ডের, কলেজের। এগুলো একটু দেখার চেষ্টা করছি, বিভিন্ন টাইপের, যেন পুরো চ্যাপ্টারটা যেন কভার হয়ে যায়। গত ক্লাসে দেখিয়েছি কয়েকটা প্রশ্ন। দেখো, আমাদের চিত্রে দেখানো আছে যে 500 কেজি ভরের একটা বস্তু সামনের দিকে আগাচ্ছে 30 মিটার/সেকেন্ড বেগে। আবার এই যে এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 200 কেজি, সেটা কিন্তু স্থির অবস্থায় আছে। তারপর দেখো, সংঘর্ষের পর দুটা বস্তুই কিন্তু আবার একসঙ্গে কিন্তু মানে একসঙ্গে স্পর্শ করে আছে, মিলিত অবস্থায় আছে। তো এই সংঘর্ষের পরে যে বেগটা, মিলিত বস্তুর বেগটা ধরা হয়েছে ভি। আমাদের প্রশ্ন হচ্ছে ভি এর মান কত। আমরা সকলে জানি যে ভরবেগের সংরক্ষণ সূত্র সকল ক্ষেত্রে সকল বস্তু কিন্তু মেনে চলে। তাহলে এই ভরবেগ, সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগের যে সমষ্টি, উভয়ই কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে m1u1 যোগ হচ্ছে m2u2 ইজ ইকাল টু হচ্ছে m1 ভি প্লাস হচ্ছে m2 ভি। যেহেতু দুইটা বস্তুরই বেগ ভি, সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ ছিল আমার 30 মিটার/সেকেন্ড, দ্বিতীয় বস্তুর বেগ ছিল স্থির অর্থাৎ 0 মিটার/সেকেন্ড। আর এখানে সংঘর্ষের পরে কিন্তু মিলিত বস্তুর একই রকম বেগ, তাই আমরা উভয় ক্ষেত্রে v1 v2 না লিখে ভি লিখলাম, ভি লিখলাম। তো m1u1, m1 এর মান কত আমাদের এখান থেকে বের করতে হবে, ভি এর মানটা। তাহলে যদি আমরা একটু সাজিয়ে লিখি, m2u2 ইজ ইকাল টু ভি যদি কমন নেই, m1 প্লাস m2, এখান থেকে আমরা ভি এর মানটা বের করে নিতে পারি। m1u1 যোগ হচ্ছে m2u2 ডিভাইডেড বাই হচ্ছে m1 যোগ হচ্ছে m2, ঠিক আছে? তো m1 এর মান কত? 500 কেজি। 500 গুণ হচ্ছে 30 যোগ 200 গুণ হচ্ছে 0। যেহেতু আমার দ্বিতীয় বস্তুর বেগটা ছিল সংঘর্ষের আগে হচ্ছে 0, আর m1 প্লাস m2 মানে 500 যোগ হচ্ছে 200। তো এখানে হিসাব নিকাশ করলে আমরা পেয়ে যাব 15,000 ডিভাইড বাই হচ্ছে 700। ওকে, এত মিটার/সেকেন্ড। তো সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? পরের প্রশ্নটা, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? তো ভেরি সিম্পল, এটা এখানে আমাদের হয়ে যাবে। যখন তোমাদের বলা হবে প্রশ্নের মধ্যে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, আমরা সংঘর্ষের আগে কি বলে গতিশক্তির সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি যোগ হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তি ইজ ইকাল টু, আমরা সংঘর্ষের পরেও বের করব। তো প্রথম ক্ষেত্রে সমান যদি দ্বিতীয় ক্ষেত্রে তার সমান হয়ে যায়, তাহলে আমাদের বলবো হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক। তাহলে আমরা কি লিখবো? হাফ m1u1 স্কয়ার, প্রথম বস্তুর সংঘর্ষের আগে প্রথম বস্তুর গতিশক্তি, প্লাস দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত? হাফ m2u2 স্কয়ার। আমরা এটা সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে, হ্যাঁ, সংঘর্ষের আগে। তারপর এখানে তো একটা মান পাবো, ঠিক আছে? তাহলে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, সরি, গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি। তারপর আমরা বের করবো এখান থেকে হিসাব নিকাশ করে। তারপর আবার লিখবো সংঘর্ষের পর, সংঘর্ষের পর গতিশক্তির সমষ্টি, গতিশক্তির সমষ্টি। তো এবার খেয়াল করে দেখো যে আমরা লিখবো হাফ m1v স্কয়ার প্লাস হাফ m2v স্কয়ার। যেহেতু সংঘর্ষের পরে হচ্ছে দুইটা বস্তুই একসাথে যুক্ত হয়ে আছে, তাই দুইটা বস্তুর ক্ষেত্রেই কিন্তু আমরা গতিশক্তি ক্ষেত্রে বেগের মানটা ভি ধরলাম, ঠিক আছে? হাফ m1v স্কয়ার প্লাস হাফ m2v স্কয়ার। যদি বেগটা ভিন্ন ভিন্ন হতো তাহলে আমরা v1 স্কয়ার v2 স্কয়ার কিন্তু লিখতাম। ওকে, এটা হচ্ছে আমাদের গেল। যদি সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি যদি সমান হয়, তাহলে বলবো সংঘর্ষটি স্থিতিস্থাপক। আর যদি সমান না হয়, তাহলে বলবো আমরা সংঘর্ষটি অস্থিতিস্থাপক, ঠিক আছে? সিলেট 24, এটা ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক দেওয়া আছে 100 কেজি মিটার স্কয়ার। জড়তার ভ্রামক আমাদের দেওয়াই আছে, একটা বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামকটা দেওয়াই আছে 100 কেজি মিটার স্কয়ার। ওকে, এবার পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে, পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি থামে। সুইচ যখন আমি বন্ধ করলাম, তার 2 মিনিট পর পাখাটি থেমে গেছে।
অর্থাৎ শেষ বেগ 0 হয়ে গেছে, কৌণিক বেগও 0, রৈখিক বেগও 0 হয়ে গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে পাখায় প্রয়োগকৃত টর্ক বের করতে বলেছে। টর্ক আমাদের সকলের জানা আছে যে টর্ক বের করার দুইটা সূত্র, একটা হচ্ছে দুইটা তিনটা যা আছে আর কি। টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ ছিল, যে আমাদের সংজ্ঞা ছিল যে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে, এটা একটা। আবার মান যখন আমি চিন্তা করব তখন লিখেছিলাম আমরা আর এফ সাইন থিটা, ঠিক আছে, আর এফ সাইন থিটা। এখন এখানে দেখো যেহেতু এখানে জড়তার ভ্রামক দেওয়া আছে, তাহলে আমরা এখানে ওই সূত্রটা নিচ্ছি না। আমরা কোন সূত্রটা নিব? টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, এটা আমাদের জানা আছে। টর্ক বের করার যদি সূত্র আলফা এবং আই এর গুণফল দ্বারাই কিন্তু টর্ক বের করা হয়ে থাকে। এবার খেয়াল করো, এটা মনে রাখার একটু বুদ্ধি শিখাই দিচ্ছি খুবই সহজ করে। আমাদের জানা আছে যে টর্ক মানে হচ্ছে ঘূর্ণন বল। টর্ক মানে হলো টর্ক মানে হচ্ছে ঘূর্ণন বল। ছোট করে আমি দেখাচ্ছি মনে রাখার জন্য। টর্ক মানে হচ্ছে ঘূর্ণন বল, রৈখিক বল কিন্তু না, ঘূর্ণন বল। যে বলটা বস্তুর উপর লম্বভাবে ক্রিয়াশীল হয়ে বস্তুটাকে ঘূর্ণন সৃষ্টি করতে পারে, সেটাকে বলবো আমরা টর্ক। দেখো তো আমরা সাধারণ ক্ষেত্রে কি লিখেছি, একেবারে ওয়েল নন ইকুয়েশন, এফ ইজ ইকুয়াল টু এম এ, টর্ক ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? টর্ক তো একটা বল, ঘূর্ণন বল, তাহলে এম এর এটা হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে ভরের সমতুল্য রাশি কি? আই। আমরা শিখেছি, বারবার শিখেছি যে ভরের সমতুল্য রাশি হচ্ছে জড়তার ভ্রামক। আর এর জায়গায় কি লিখবো আমরা? আলফা। এটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে আমরা কিন্তু ইজিলি সুন্দর করে কিন্তু এই সূত্রটা মনে রাখলাম। দেখুন খেয়াল করে দেখো, যেমন আই আমার জানা আছে, আই কত? 100 কেজি মিটার স্কয়ার। আলফার মানটা আমাকে বের করে নিতে হবে। আলফার মান বের করার জন্য কিন্তু আমার কি লাগবে একটু খেয়াল করে দেখো। সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি থামে। সুইচ বন্ধ করার 2 মিনিট পরে কিন্তু পাখা থামে, তার মানে কি? একটা টর্ক প্রদান করা হয়েছে। কিরকম টর্ক? যদি তুমি দেখো তো একটা বৈদ্যুতিক পাখা ঘুরছে, ওটাকে যদি থামাতে চাও, বিপরীতমুখী যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে কিন্তু একটা টর্ক প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে ঘূর্ণন গতিকে থামানোর জন্য। তো আলফা লাগবে আমার, তাই আলফাটা একটু বের করে নিচ্ছি। যখন আমার এই এটা ঘুরছিল, দেখো এটা যখন আমার ঘুরছিল, এরকম করে ঘুরছে, কতক্ষণে ঘুরছে? ওমেগা নট ঘুরছে মনে করো। ওমেগা নট ইজ ইকুয়াল টু 2 পাই এন ভাগ টি। তো 2 পাই এন এর মান কত? এন এর মান হচ্ছে 900 এক ভাগ হচ্ছে 60 গুণ হচ্ছে 2 মিনিট। তো এত বেগে ঘুরছে, ঠিক ঠিক আছে, সরি, মিনিটে 900 বার ঘুরছে, তাহলে শুধু 60 হবে। মিনিটে ঘুরছে, তো এখান থেকে যদি আমি কাটি 6 × 90 30 পাই রেডিয়ান। এটা হচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আদি কৌণিক বেগ। এই বেগে সে ঘুরছে, দেখো খেয়াল করো, ঘুরছে। এরপর আমি কি করলাম? এটাকে সুইচ বন্ধ করেছি। এই মিনিটে কিন্তু এই পাখাটা ঘুরছিল, এটা হচ্ছে আদি কৌণিক বেগ। শেষ কৌণিক বেগ কত? শেষ কৌণিক বেগ হচ্ছে 0। শেষ কৌণিক বেগ হচ্ছে শেষ কৌণিক বেগ ওমেগা সমান সমান 0, যেহেতু পাখাটা থেমে গেছে। এবং এই যে কৌণিক বেগ ছিল 30 পাই রেডিয়ান পার সেকেন্ড, 30 পাই রেডিয়ান পার সেকেন্ড, এই 30 পাই রেডিয়ান পার সেকেন্ড থেকে কৌণিক বেগ 0 তে আসতে সময় লেগেছে টি ইজ ইকুয়াল টু 2 মিনিট। 2 মিনিট বা 2 গুণ 60, 120 সেকেন্ড। একটু খেয়াল করবো আমরা এখানে, তোমাদের যেন প্যাঁচ না লাগে যে স্যার এখানেও একটা মিনিট আছে, এখানে একটা মিনিট আছে। এই মিনিটের সঙ্গে এই মিনিটের পার্থক্যটা বুঝতে পেরেছো? এটা তো ঘুরছে, মিনিটে 900 বার করে ঘুরছে, মানে কৌণিক বেগ বের করার জন্য এই মিনিটটা দেওয়া আছে। কিন্তু পরের মিনিটটা দেখো, যে কৌণিক বেগে ঘুরছে ওমেগা নট 30 পাই রেডিয়ান পার সেকেন্ড, এই ওমেগা নট থেকে ওই বস্তুটা বেগ যখন হয়ে গেল 0, কৌণিক বেগ যখন 0 হয়ে গেল, এইটুক হতে কিন্তু তার সময় লেগেছে 2 মিনিট। তাহলে অবশ্যই একটা কি বলে কৌণিক ত্বরণ কাজ করেছে। সেই কৌণিক ত্বরণটা এখন আমরা বের করছি। কৌণিক ত্বরণ দেখো, সূত্র দেখার নিয়মটা শিখা দিচ্ছি, খুবই সহজ। আমাদের জানা আছে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এবং মন্দনের ক্ষেত্রে জানা আছে ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস এটি। এবার দেখো এখানে কিন্তু মন্দন হচ্ছে, তাহলে ভি মানে কি? শেষ বেগ। আর ওমেগা মানে কি? শেষ কৌণিক বেগ ইজ ইকুয়াল টু ভি নট মানে কি? আদি বেগ। আর ওমেগা নট মানে কি? আদি কৌণিক বেগ মাইনাস এর জায়গায় কি লিখবা? আলফা। টি এর জায়গায় টি। ঠিক আছে, এইভাবে আমরা যেহেতু মন্দন হচ্ছে, আমরা মন্দনের রিলেটেড সূত্রটা নিলাম রৈখিক বেগের সঙ্গে একবারে মিলিয়ে, তাহলে আমাদের মুখস্থ রাখাটা বা মনে রাখাটা সহজ হবে। এবার এখান থেকে আমি আলফা বের করব। আলফা টি ইজ ইকুয়াল টু ওমেগা নট মাইনাস ওমেগা, বা আলফা ইজ ইকুয়াল টু
ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইড বাই টি। ঠিক আছে, ওমেগা নটের মান কত? 30 পাই। 30 পাই বিয়োগ 0 ডিভাইড বাই 120, তাহলে পাই ভাগ 4, এত পাই ভাগ 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। 30 4 পার, হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমরা কিন্তু এখানে বসিয়ে দিলে হয়ে যাবে টর্ক ইজ ইকুয়াল টু আই ইনটু আলফা। আই এর মান 1000, 1000 না 100, আই এর মান 1000, জড়তার ভ্রামক আমার দেওয়া আছে 100 যেখানে লিখেছিলাম, আর আচ্ছা আলফার মানটা এখানে লিখে নি 100, আর আলফার মান হচ্ছে পাই ভাগ 4। হিসাব নিকাশ করলে কত হবে? 100 গুণ 3.1416 ডিভাইড বাই 4। তাহলে আমরা হিসাব নিকাশ করলে যেটা পাবো সেটাই আমাদের রেজাল্ট। হিসাব নিকাশ করি আমরা, 100 গুণ হচ্ছে 3.1416 ইজ ইকুয়াল টু ভাগ হচ্ছে 4, এত। তাহলে 78.54, এটা একক হচ্ছে নিউটন মিটার। যেহেতু আমাদের টর্কের সূত্রটা দেখো, টর্ক ইজ ইকুয়াল টু আর এবং এফ এর গুণফল। আর মানে কি? দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, এফ মানে হচ্ছে নিউটন, তাহলে উত্তর হবে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে এটার নাম হচ্ছে কিন্তু বাধা দানকারী টর্ক। যেহেতু আমরা নেগেটিভ আমরা চিহ্ন এখানে কল্পনা করেছি, তাহলে এটা কিন্তু বাধা দানকারী টর্ক। ওই যে আমরা ঋণাত্মক ত্বরণ বলি না, বা মন্দন বলি, এখানে আমি যখন বাধা দানকারী টর্ক বলবো তখন আর নেগেটিভ চিহ্ন আনার দরকার হয় না। ঠিক আছে, এটা হচ্ছে বাধা দানকারী। বস্তুটাকে তুমি থামাতে চাচ্ছ, তাহলে তো তোমার তো উল্টা দিকে বল প্রয়োগ করতে হবে, ঘূর্ণন বলটা। এই জন্য এটাকে আমরা বলছি বাধা দানকারী টর্ক হচ্ছে 78.54 নিউটন মিটার। এবার দেখো পরের প্রশ্ন, যে সুইচ বন্ধ করার পর পাখাটি মোট কতবার ঘুরে বন্ধ হবে? তো আমরা একটু যদি খেয়াল করি, ভেরি সিম্পল। তো আমরা প্রথমে বের করে নিব টোটাল কত রেডিয়ান ঘুরে, থেটা বের করব। আমাদের সূত্রটা মনে রাখার জন্য বলছি, এস ইজ ইকুয়াল টু কত? ভি প্লাস ভি নট ভাগ 2 গুণ হচ্ছে টি। এটা আমাদের, আমি কিন্তু প্রত্যেকটা সূত্র রৈখিক বেগের সঙ্গে মিলিয়ে পড়ছি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, রৈখিক বেগের সঙ্গে মিলিয়ে পড়লাম। তো আমার এখানে সরণকে আমি প্রকাশ করি কি? কৌণিক সরণকে থেটা দ্বারা। থেটা ইজ ইকুয়াল, তাহলে কি হবে? থেটা ইজ ইকুয়াল টু হবে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইড বাই 2 গুণ হচ্ছে টি। তাহলে এখানে দেখো থেটা ইজ ইকুয়াল টু টোটাল সরণ, কৌণিক সরণ, ওমেগার মান 0 প্লাস ওমেগা নট কত বের করে নিয়েছি, ওমেগা নট হচ্ছে 30 পাই, না কত? ওমেগা নট হচ্ছে 30 পাই রেডিয়ান পার সেকেন্ড, 30 পাই ডিভাইড বাই 2 গুণ হচ্ছে টি এর মান কত? টি এর মান হচ্ছে 2 মিনিট 120 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি থেটা ইজ ইকুয়াল টু 15 গুণ হচ্ছে 120, 15 পাই গুণ হচ্ছে 120 পাই। আচ্ছা, পাইটা একটু পরে লিখলাম, 15 বড় 180, 1800 পাই, পাই আকারে লিখলাম। হ্যাঁ, তো আমি ঘূর্ণন সংখ্যা, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা। তো আমাদের সকলের জানা আছে যে ঘূর্ণন সংখ্যা মানে হচ্ছে টোটাল সরণ, কৌণিক সরণ ভাগ হচ্ছে 2 পাই, ভাগ হচ্ছে 2 পাই। কারণ কি? 2 পাই পরিমাণ যখন ঘুরে, দেখো তো খেয়াল করে, যে আমি ঘোরালাম 2 পাই, 2 পাই পরিমাণ ঘোরা মানে কি? একবার ঘোরা। 2 পাই রেডিয়ান পরিমাণ ঘোরা মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রে কত সরণ উৎপন্ন হয়? 2 পাই পরিমাণ। এজন্য আমরা কিন্তু 2 পাই দ্বারা ভাগ করলে ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব 900 ReV, রেভলিউশন, 900 বার ঘুরে। তার মানে সুইচ বন্ধ করার পর এই পাখাটি যে শর্ত দেওয়া আছে সেই শর্তে 900 বার ঘুরে তারপর বন্ধ হবে, 900 বার ঘুরে তারপর হচ্ছে বন্ধ হবে, থেটা ডিভাইড বাই 2 পাই। আবারও বলছি, টোটাল ঘূর্ণন হচ্ছে, টোটাল সরণ হচ্ছে থেটা, 2 পাই দ্বারা ভাগ করলে আমরা ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব। একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমার পয়েন্ট আসে, হ্যাঁ, পয়েন্ট আসলে সমস্যা নেই, ওটাই উত্তর রাখবা, কোনো সমস্যা নাই, ওইটাই উত্তর রাখবা, ওই পূর্ণ সংখ্যা মেলানোর দরকার নেই। ঠিক আছে, ওকে, এইবার গেল। তাহলে আমাদের দেখো, একবার ঘোরা মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা, অর্থাৎ 2 পাই রেডিয়ান পর্যন্ত ঘোরা, 2 পাই রেডিয়ান সরণ একবার ঘোরার জন্য, এই জন্য আমরা 2 পাই দ্বারা ভাগ করছি। ওকে, এবার দেখো, এবার হচ্ছে ঢাকা 23-এ চলে আসলাম, ঢাকা 23-এ চলে আসলাম। একটা 400 কেজি ভরের ঢাকা 23, হ্যাঁ, 400 কেজি ভরের ঢাকা 23, 400 কেজি ভরের, আমরা ভর দেওয়া আছে 400 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার পার সমবেগে, হ্যাঁ, 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে নত তল বরাবর 10 ডিগ্রি কোণে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, এই যে দেখো, একটা গাড়ি এরকম করে নত তল বরাবর উঠতেছে, নত তল বরাবর 10 ডিগ্রি কোণ। তাহলে আমরা এই নত তল বরাবর কোণ মানে কি? যে 10 ডিগ্রি কোণ, এই কোণ বরাবর উপরে উঠতেছে একটা গাড়ি। হ্যাঁ, একটা গাড়ি উপরে উঠতেছে, এই যে গাড়ি দাগা নিলাম, একটা গাড়ি হচ্ছে উপরে উঠতেছে। ওকে, এইদিকে উপরে উঠতেছে, সমবেগে কিন্তু উঠতেছে। ঠিক আছে, বলে দিছে কিন্তু এখানে সমবেগ কথাটা কিন্তু এখানে
উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, মিউ কে অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.3 এবং জি এর মানটা এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে দেওয়া আছে। তো আমাদের সকলের জানা আছে। তো আমরা প্রশ্ন হচ্ছে এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তাই না? মাঝে মাঝেই আসে, বোর্ডেও আসছে, আমি নিজেও করাইছি, সবসময় করাই, এটা খুবই ইম্পর্টেন্ট। গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত? যে গাড়িটা উপরের দিকে উঠছে, বিরুদ্ধ বলতে এদিকে একটা বিরুদ্ধ বল কাজ করছে, নাম কি? সবাই জানি, এটা প্রথম দিনেই শিখাইছি থিওরি ক্লাসে, একদিনই তো থিওরি ক্লাস নিয়েছি। এম জি সাইন থিটা, এটা কখনোই উপরের দিকে কাজ করবে না, সবসময় কিন্তু নিচের দিকেই কাজ করবে, কারণ অভিকর্ষ বলের উপাংশ এটা, বা বস্তুর ওজনের উপাংশ এম জি সাইন থিটা সবসময় তল বরাবর নিচের দিকে কাজ করে। এবং এটাকে থিটা যখন আমরা ধরবো, এটাকে যখন আমি থিটা বিবেচনা করব, এবং দেখো তো খেয়াল করে, এই বরাবর কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, সবাই জানি যে বস্তু যেদিকে উঠতেছে সেই বরাবর হচ্ছে ঘর্ষণ বল কাজ করছে। তার মানে এইটাকে যদি আমি প্রযুক্ত এই বলে যদি সে এই বরাবর যদি এই পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে এই বলটা হচ্ছে বিরুদ্ধ বল হচ্ছে দেখো এফ, ওইদিকে মনে কর আমার এই বরাবর যেহেতু উপরের দিকে উঠতেছে, অবশ্যই ওই বরাবর একটা বল কাজ করছে, সেই বলটা এই বলের সমান হবে এফ মাইনাস এম জি সাইন থিটা হবে। হ্যাঁ, মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে। দেখো খেয়াল করে, আমি এই দিকটাকে যদি পজিটিভ ধরি, খেয়াল করবা এই উপরের দিকে নত তল বরাবর উপরের দিকে যদি পজিটিভ ধরি, তাহলে দেখো তো তার বিপরীত দিকে বল আছে কি এম জি সাইন থিটা নেগেটিভ, এই যে এফ কে, যেদিকে বস্তুটা উঠতেছে তার উল্টা দিকে এফ কে কাজ করে, ইজিক্যাল টু কত? এম এ। এখানে এ এর মান কিন্তু জিরো, এখানে এ এর মানটা হচ্ছে জিরো, এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইজিক্যাল টু জিরো। কেন? এ এর মান জিরো, কারণ সমবেগে উঠতেছে, সমবেগের ক্ষেত্রে এ ইজিক্যাল টু জিরো, সমবেগ, অতএব এ ইজিক্যাল টু কত? জিরো। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এম জি সাইন থিটা প্লাস এফ কে। দেখো কমন সেন্সে তাই বলে, তো দেখো তো একটা বস্তু উপরের দিকে উঠতেছে সমবেগে, তাহলে এই পাশে বিরুদ্ধ বল কতখানি কাজ করতেছে, দেখো তো বিরুদ্ধ বল এই যে উল্টা দিকে কাজ করে, বিরুদ্ধ মান কি? বস্তু যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যে যে বল কাজ করছে, নাম কি? এফ কে, নাম কি? এম জি সাইন থিটা, নাম হচ্ছে এম জি সাইন থিটা, বিরুদ্ধ বল এটুকা কাজ করছে। এখান থেকে আমরা সকলের মান দেওয়া আছে, খেয়াল করে দেখো, এম এর মান 400, 9.8 সাইন থিটা, থিটার মান 10 ডিগ্রি, মনে রাখবো আমরা। এটা এটা যখন আমি এই বরাবর সাইন থিটা দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই থিটা, এইটা কিন্তু থিটা, ওকে। আচ্ছা, আর যোগ এফ কে এর মানটা সরাসরি দেওয়া নাই, মিউ কে দেওয়া আছে। তো আমাদের জানা আছে যে মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে ডিভাইড বাই আর। তো আমাদের এফ কে ইজ ইকুয়াল টু আর ইন্টু মিউ কে। তো আর এর মান জানি আমরা, আর আর দেখো তো, এই যে আরটা দেখাবো একটু, এই যে আর এই বরাবর আর, হ্যাঁ, আর এটা উল্টা দিকে কাজ করবে হচ্ছে এমজি কস থিটা, আমরা জানি সবাই। এই যে আর এখানে এমজি কস থিটা, আর এখানে কিন্তু এমজি কস থিটা ইনটু মিউকে, মিউকের মান এগুলো সবগুলো দেওয়া আছে আমাদের, তাই না? এমজি কস থিটা ইনটু মিউকে, সব মান দেওয়া আছে, আমাদের বিরুদ্ধ বলের মানটা আমরা বের করতে পারবো। বুঝতেই পারছো? আর হচ্ছে এই বরাবর, এইটার হচ্ছে এটা এই বরাবর এমজি, এই বরাবর এমজি, বুঝতেই পারছো, এই বরাবর হচ্ছে এমজি, আর এটা থিটা কোণ হয়, এটাও কিন্তু থিটা কোণ, এই জন্য থিটা কোণের উপাংশটা হচ্ছে এমজি কস থিটা, আর তার লম্ব বরাবর উপাংশ হচ্ছে এমজি সাইন থিটা। আর যেহেতু তলের লম্ব বরাবর সবসময় অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করে, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে এমজি কস থিটা। এটা গেল আমাদের প্রথম প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু। গাড়ির ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে? ভেরি সিম্পল, ক্ষমতা আমাকে বের করতে বলেছে, গাড়ির ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। তার মানে ক্ষমতা আমার এখন দেখো তো, এখন তো সমবেগে চলছে, তো সমবেগে বের করার জন্য দেখো তো আমরা পেয়েছি পি ইজ ইকুয়াল টু কত? এফ ভি। আমরা জানি কিনা জানি না, ওই কি বলে পি ইজ ইকুয়াল টু এফ ভি, আমরা কিন্তু ওই কাজ ক্ষমতা শক্তির যে সম্পর্ক একটা ছিল, সেখান থেকে কিন্তু এটা জানি যে এরকম হবে, ঠিক আছে? তো পি ইজ ইকুয়াল টু এফ ভি। তো এফ আমাদের আগের প্রশ্নে বের করা আছে, যে পরিমাণ বলটা কাজ করছে বস্তুটার উপর সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে দেখো খেয়াল করো, সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? এই যে আগের প্রশ্ন যদি হিসাব নিকাশ করি, এখানে এফ এর মানটা আমি একটু বই দেখে লিখছি, তোমাদের টেস্ট পেপার দেখে লিখছি, এফ এর মানটা এখানে এসেছে, এফ এর মানটা এসেছে হচ্ছে 1838 পয়েন্ট, 1838 হচ্ছে 835, এটা। তাহলে এখানে আমি বসাবো 1838.835 নিউটন, ওকে। এই এফ এর মানটা বসানোর পরে কিন্তু আমি এখানে কিন্তু ভি তো দেওয়া আছে, যে বেগে আনত তল বরাবর উঠতেছে
সেই বেগ তো আমাদের দেওয়াই আছে। এখান থেকে যদি আমরা পিটা বের করি, হ্যাঁ, পিটা যদি বের করি 1838.835, 835 গুণ হচ্ছে ভি, সমবেগে যেহেতু উঠতেছে, ভি এর মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে। ভি ইজ ইকুয়াল টু দেখো 60 কিলোমিটার পার আওয়ার, 60 km পার আওয়ার, বা 60 গুণ 1000 ভাগ হচ্ছে 60 গুণ 60 মিটার পার সেকেন্ড। যদি আমরা এটা কেটে দিই তাহলে 1000 ভাগ 60 হচ্ছে, বা 100 ভাগ 6, বা 50 ভাগ 3, বা 16.67 মিটার পার সেকেন্ড। তো এখানে বসায় দিই 16.67। তো আমরা যদি বসায় দিই তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 3647, 36,647.27 নিউটন। ক্ষমতা মানে কি? ওয়াট, এত ওয়াট। দেখো তো, যখন আমি এত ওয়াট ক্ষমতা ব্যবহার করেছি এই ইঞ্জিনে, তখন কিন্তু গাড়িটা সমবেগে উঠছে। এর চাইতে যদি একটু বেশি ক্ষমতা প্রয়োগ করি, একটু বেশি যদি ক্ষমতা প্রয়োগ করি, তাহলে কিন্তু সে সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। তাই আমাদের উত্তরটা হবে, একটু টেকনিক্যালি উত্তরটা দিতে হবে, যে ক্ষমতা এর চাইতে বেশি হলে বস্তুটা সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে, ত্বরণ প্রাপ্ত হবে। আমাদের কমপ্লিট, হ্যাঁ, আমাদের কমপ্লিট। এটা খুবই সহজ প্রশ্ন ছিল। তো একটু টেকনিক্যালে বলতে পারো যে কত প্রয়োগ করলে। তো ত্বরণ তো আমার ঠিক নেই, তো কত ত্বরণ আমাকে উল্লেখ করে বলেছে? না, উল্লেখ করে বলে নাই। এই জন্য কিন্তু আমি সমবেগের সাহায্য নিচ্ছি। যে ত্বরণের কথাতে কিন্তু উল্লেখ নাই যে 1, 2, 5 নাকি 10। যদি 1, 2, 5, 10 থাকতো তাহলে এই সূত্রটা আবার ব্যবহার করে এখানে এ এর মানটা বসায়া এখান থেকে ফের মানটা বের করে নিতাম, নিয়ে ওটা এখানে বসাতাম। কিন্তু ত্বরণ যেহেতু উল্লেখ নেই, তাই আমরা সমবেগের ক্ষেত্রে ব্যবহার করছি। সমবেগে চালাইতে আমার এত ক্ষমতা লাগে, তাহলে এর চেয়ে বেশি একটু দিলেই কি হবে? আমার ত্বরণ প্রাপ্ত হবে। আমাদের প্রশ্নের প্রেজেন্টেশনটা এরকম হবে। আর যদি বলতো যে এত ত্বরণ প্রাপ্ত হইলে কি হবে, তখন ওই ত্বরণের জন্য আমি এফটা বের করে নিতাম। কিরকম ভাবে? এফ, এফ ইজিক্যাল টু যে এখান থেকে যেটা পাই আর কি, এই যে এফ মাইনাস এম জি সাইন থেটা মাইনাস এফ কে প্লাস ইজিক্যাল টু এম এ দেওয়া থাকলে ওই টোটাল মিলে কিন্তু এফটা আবার বের করে নিতাম, নিয়ে কিন্তু আমরা হচ্ছে ওই ক্ষমতাটা বের করলাম। তখন কিন্তু আমি এক্সাক্ট ক্ষমতা পেতাম। এখন কিন্তু আমি এক্সাক্ট ক্ষমতা পাবো না। কারণ কি? কারণ আমাকে ত্বরণ কত ত্বরণে উঠতে হবে বলতে এক্স্যাক্টলি তো বলে যায় নাই, যার কারণে এখানে যে কোনো ত্বরণ হতে পারে। তাই আমরা সমবেগের চাইতে একটু জুড়ে, সমবেগে যে ক্ষমতার দরকার তার চাইতে একটু বেশি ক্ষমতা প্রয়োগ করলেই কিন্তু ত্বরণ পাবো আমরা। রাজশাহী 23, কোন কণার উপর এফ বল প্রয়োগ করা হইলে এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হলো। একটা বস্তু ছিল, তার বল প্রয়োগ করলাম আমি এফ পরিমাণ, পি বিন্দু থেকে আমাদের কিউ বিন্দুতে, পি বিন্দু থেকে মনে করে বিন্দুর নাম দিয়ে দাও, কিউ বিন্দুতে স্থানান্তরিত হলো। বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। সরণ কত? ভেরি সিম্পল, একেবারেই সিম্পল। রাজশাহী 23, সরণ কত? আমি 1 মিনিটে একটা করে ফেলবো। সরণ দেখো তো, কোথা থেকে কোথায় গেছে? পি থেকে কিউতে গেছে। এই যে পি কিউ আমাকে বের করতে বলেছে। পি কিউ, পি থেকে কিউতে গেছে। পি হচ্ছে আদি বিন্দু, কিউ হচ্ছে শেষ বিন্দু। দেখো আমি যদি দাগায় দেখাই, ভেক্টরে শিখাইছি। এই যে এটা পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমার তীর চিহ্ন কোন দিকে হবে? এইটা হবে তীর চিহ্ন, এই যে এদিকে তীর চিহ্ন হবে। তাহলে এই ভেক্টরের নাম কি? এই ভেক্টরের নাম অবশ্যই পি কিউ ভেক্টর, অবশ্যই পি কিউ ভেক্টর, সরণ ভেক্টর। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? ও কিউ মাইনাস হচ্ছে ও পি। আমরা শিখেছি শেষ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ হচ্ছে আদি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এখান থেকে আমি ও পি আর ও কিউ বের করে নিব। আমাদের যেহেতু 3 মার্কের প্রশ্ন, একটু বের করে নিব যে পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -6i প্লাস 7j মাইনাস হচ্ছে k। লিখবো আমরা যে পি বিন্দুর স্থানাঙ্ক এত, অতএব পি বিন্দুর অবস্থান ভেক্টর। তারপর লিখবো কিউ বিন্দুর স্থানাঙ্ক, অতএব কিউ বিন্দুর অবস্থান ভেক্টর -3i মাইনাস 8j প্লাস হচ্ছে 4k। ওকে, এটা বিয়োগ করলে কিন্তু আমরা পিকিউটা পেয়ে যাব, পিকিউটা পেয়ে যাব। ওকে, পিকিউ ভেক্টরটা পেয়ে যাব। তো সরণ যেহেতু বলেছে, সরণের মান তো আমরা বের করে ফেলবো। অতএব সরণের মান, সরণও বের করবা, সরণের মানও বের করে নিবা। মান, সরণের মান কি? পিকিউ ভেক্টরের মান বের করতে হবে। ঠিক আছে, বের করলে আমাদের হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে উল্লেখিত বলটি কেন্দ্রমুখী ছিল কিনা। মনে রাখবা, খুবই সহজ প্রশ্ন, কিন্তু কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। আমাদের সকলের জানা আছে কেন্দ্রমুখী, আমি লিখে দিচ্ছি যে ঘ নাম্বার প্রশ্নে, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য। এটা দেখালাম না, হ্যাঁ, কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী এটাই ইম্পর্টেন্ট। এইটুকু জানলে তো আমি ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবো। কেন্দ্রমুখী বল দ্বারা দ্বারা কৃত কাজ, কৃত কাজ শূন্য, কৃত কাজ যদি গেলে শূন্য, তাহলে আমি এখন প্রমাণ করে দেখবো। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা, তাহলে কৃত কাজ এখন দেখো তো, কৃত কাজ, কৃত কাজ হচ্ছে W = F ডট
আর আর এখানে কি হবে, আর এখানে অবশ্যই পি কিউ, এফ এফ ডট পি কিউ, পি কিউটা বের করব, বের করে আমি দেখবো যে জিরো হচ্ছে কি হচ্ছে না। জিরো হলে বলবো কেন্দ্রমুখী বল, ঠিক আছে, জিরো হলে বলবো কেন্দ্রমুখী বল, আর জিরো না হলে আমরা বলবো হচ্ছে কেন্দ্রমুখী বল না। তো ওপি থেকে যদি ও কিউ বাদ দিয়ে দিই, দেখো তো এখানে কি হয়, 3i হয়, -15 যে হয়, প্লাস হচ্ছে 5k হয় এটা। আর এখানে আমার এফ আছে কত, এফ দেওয়া আছে হচ্ছে -5i -3j আর মাইনাস হচ্ছে 6k, এটার সঙ্গে ডট করে দাও। পিকিউতে ডট যদি করি আমি, 3i মাইনাস হচ্ছে 15j প্লাস হচ্ছে 5k, ডট করলে সম্ভবত জিরো হয়ে যাবে। 5 3 15 -15 প্লাস 45 30, হ্যাঁ জিরো হয়ে যাচ্ছে। সুতরাং উল্লেখিত বলটি কেন্দ্রমুখী বল ছিল। ডট করে এভাবে লিখবা না, দেখে দেখে লিখতে হবে। ওই যে এখানে হচ্ছে দেখো আয়ের সহগ গুণ আয়ের সহগ কত হয়, -15 -45 প্লাস 45 আর হচ্ছে মাইনাস হচ্ছে 30, তাহলে এটা মিলে টোটাল মিলে জিরো হচ্ছে, টোটাল মিলে জিরো হচ্ছে। হ্যাঁ একটু হিজিবিজি হয়ে গেল, যাই হোক পারবা তোমরা। এটা প্লাস হচ্ছে 45, এটা আয়ের সহগ জের সহগ কের সহগ গুণ করে আমরা পেলাম হচ্ছে জিরো। সুতরাং উল্লেখিত বলটি কেন্দ্রমুখী ছিল। এই অঙ্কটা করতে তোমার 5 মিনিটের বেশি লাগবে না, দুইটা মিলে, গ এবং গ মিলে। প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়, বোর্ডে এত বেশি কঠিন হয় না। কিছু কিছু প্রশ্ন তো কঠিন হবেই, তোমাকে টোটাল প্রিপারেশন নিয়ে যেতে হবে। হ্যাঁ বেশি বেশি প্র্যাকটিস করবা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি বোর্ড এবং কলেজ টলেজ মিলিয়ে 30টা অঙ্ক করবা, বেশি করার দরকার নাই, অত বেশি করার দরকার নাই, মিনিমাম 30টা করবা। 30টা অঙ্ক করতে খুব বেশি সময় লাগবে না, আমি তো করিয়ে দিই সবগুলা, মোটামুটি 10-15টা তো করিয়ে দিই, নিজে নিজে আর 10-15টা করবা। আমি তো বেছে বেছে করাই, এগুলো করলে মোটামুটি হয়ে যায়। তো তুমি নিজেকে চেক করার জন্য এগুলো বাদেও কিছু অঙ্ক করবা, 5-7টা 10টা অঙ্ক করবা, র্যান্ডমলি চুজ করে করবা। হ্যাঁ এবার দেখো বরিশাল 23 কি বলেছে একটু খেয়াল করে দেখি। 2 মিটার প্রস্থ এবং 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্যাংকিং যুক্ত রাস্তায় একটি গাড়ি 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারে। ব্যাংকিং উচ্চতা কত? ব্যাংকিং উচ্চতা তো আমরা জানি, ভেরি সিম্পল, যে এই যে ব্যাংকিং উচ্চতা, এই যে দেখো এইটাকে বলা হয় ব্যাংকিং উচ্চতা। হ্যাঁ এটা হচ্ছে থিটা, এটাকে বলা হয় ব্যাংকিং কোণ, এটাকে বলা হয় ব্যাংকিং উচ্চতা। আর এই এক্সটাকে বলা হয় হচ্ছে প্রস্থ। তো রাস্তার প্রস্থ দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু হচ্ছে 2 মিটার, আর আমাদের হচ্ছে আর এর মানও দেওয়া আছে 200 মিটার, আর এর মানও 200 মিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এইচ এর মানটা কত আমাকে বের করতে হবে, এইচ ইজিক্যাল টু কত, ভি এর মানটা দেওয়া আছে যে এত বেগে হচ্ছে নিরাপদে বাঁক নিতে পারে। একবার লিখলাম 50 গুণ 1 ভাগ হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। তো আমরা এটা রেজাল্ট কত পাবো, রেজাল্টটা হচ্ছে 50.4 গুণ 1000, 50.4 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, 14 মিটার পার সেকেন্ড। হ্যাঁ তো tan থিটা ইকুয়াল টু কত, দেখো আমার দরকার কি, আমি চিন্তা করি তো আমার দরকার উচ্চতা, তো উচ্চতা দরকার আমার এক্স এর মানটা দেওয়া আছে, কিন্তু আমার তো থিটা নাই। থিটা বের করার জন্য আমি অঙ্কের দিকে তাকায় দেখলাম যে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ আর জি আমাদের জানা আছে। তো আর এর মানও যেহেতু দেওয়া আছে, সবগুলো জানা আছে, তাই আমরা কিন্তু এখান থেকে থিটার মানটা বের করে নিতেই পারি। tan ইনভার্স ভি স্কয়ার, একবার লিখছি 14 এর উপর স্কয়ার ডিভাইড বাই আর এর মান কত, আর এর মান হচ্ছে 200, 9.8। আমরা হিসাব নিকাশ করলে কত পাবো, tan ইনভার্স 14 এর উপর স্কয়ার দিলাম ইজিক্যাল টু ভাগ হচ্ছে 9.8 ভাগ হচ্ছে 200 ইজিক্যাল টু শিফট tan অ্যান্সার ইজিক্যাল টু 5.71 ডিগ্রি, 5.71 ডিগ্রি। এখন আমরা কিন্তু সাইন থিটা ইজিক্যাল টু, আমরা সাইন থিটা ইজিক্যাল টু এইচ ভাগ এক্স এখন লিখতে পারবো। কিন্তু আমরা যখন এই সূত্র থেকে এক্স এবং এইচ এর মানটা বের করতে চাই বা থিটার মানটা বের করতে চাই, তখন কিন্তু আমরা সাইন থিটার সাহায্য নিব, tan থিটা ইজিক্যাল টু সাইন থিটা লিখবো না। সাইন থিটা ইজিক্যাল টু tan থিটা তোমাদের বইতে অনেক সময় করে দেওয়া থাকে, আমরা লিখবো না। আমরা সাইন থিটা ইজিক্যাল টু এইচ ভাগ এক্স থেকে আমরা এইচ এর মানটা বের করে নেব, এক্স সাইন থিটা। তো এক্স এর মান আমাদের দেওয়া আছে 2 মিটার, আর সাইন থিটার মান হচ্ছে 5.71 ডিগ্রি। তো আমরা পাবো হচ্ছে সাইন সাইন অ্যান্সার ইজিক্যাল টু গুণ হচ্ছে 2। তো ব্যাংকিং উচ্চতা হচ্ছে 0.199, আমরা 0.2 লিখতে পারি, 0.2 মিটার লিখতে পারি। আমাদের এটা গেল ব্যাংকিং উচ্চতা, বা 0.199 লিখতে পারো তোমার ইচ্ছা। এটা গেল আমাদের ব্যাংকিং উচ্চতা, ভেরি সিম্পল। এবার রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে নিরাপদে বাঁক নিতে পারবে কি? রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে আমাদের
প্রশ্ন ছিল যে রাস্তাটি কই গেল এটা, রাস্তাটি আমি কি প্রশ্ন ঠিক লিখছি নাকি দেখে নিই। এটা বরিশাল, বরিশাল 23, তাই না? হ্যাঁ, ওই এটা কত নম্বর বোর্ড? বরিশাল 23। আচ্ছা, ব্যাংকিং হয়ে তখন গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এটা বলতে চেয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস ছিল আমরা একটু মিস করে গেছি। এখানে মনে হয় একটা জিনিস ছিল কি, মিউ কে দেওয়া ছিল, মিউ কে দেওয়া ছিল, তাই না? ব্যাংকিং যুক্ত রাস্তা, এখানে মিউ কে দেওয়া ছিল, আমি এটা তো খেয়াল করি নাই। মিউ কে দেওয়া ছিল, তাহলে মিউ কে দেওয়া থাকলে এরা আচ্ছা, মিউ কে মনে করে এখানে দেওয়া নাই ধরে নিয়ে করলাম, হ্যাঁ। কারণ এই মিউ কে দেওয়া থাকলে আবার একটু হিসাব নিকাশটা অন্যরকম হবে। তো যেহেতু আমি এটা খেয়াল করি নাই মিউ কে দেওয়া আছে কি দেওয়া নেই, মিউ কে ছাড়াটা যদি থাকতো এরকম আমাদের অ্যান্সারটা হতো, ঠিক আছে। আচ্ছা, মানে ঘর্ষণ বল নিয়েই ধরে নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন পরের প্রশ্ন আচ্ছা করি, যে রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, এখানে মিউকেটা দিয়ে দিলাম। মানে ওই উদ্দীপকে মিউকে দিলে আমি এই ব্যাংকিং উচ্চতা বের করার জন্য মিউকে ব্যবহার করতে হতো। যেহেতু উদ্দীপকের মধ্যে এখন মিউকে নেই, মিউকেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। মিউ হচ্ছে 0.5, 0.5 এখানে দিলাম। তাহলে এখন দেখো মিউকে, তাহলে আমরা বলেছি যে যখন ব্যাংকিং থাকবে না তখন শুধুমাত্র ঘর্ষণ বল, শুধুমাত্র ঘর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তাহলে এখন দেখো তো, শুধুমাত্র ঘর্ষণ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দেবে, তাহলে এফ সি ইজ ইকাল টু এফ কে, শুধুমাত্র ঘর্ষণ বল, ঠিক আছে। তো এম ভি স্কোয়ার ভাগ আর, এম ভি স্কোয়ার ভাগ আর ইজ ইকাল টু এফ কে এর মানটা একটু বের করে নিচ্ছি, এফ কে এর মানটা একটু বের করে নিচ্ছি। এখন কিন্তু ব্যাংকিং বিহীন রাস্তা, ব্যাংকিং বিহীন রাস্তা, শুধুমাত্র এফ কেটা হচ্ছে ঘর্ষণ বল, এটাই হচ্ছে মিউ কে ইজ ইকাল টু কত, মিউ কে ইজ ইকাল টু এফ কে ডিভাইড বাই আর। যখন আমার সমতল রাস্তা ব্যাংকিং বিহীন রাস্তা তখন আর এর মান কিন্তু এম জি, এটা একটু দেখাবো আজকে। আর ইন্টু মিউ কে, আর এর মান হবে এম জি, সাইন থেটা মেটা হবে না কারণ এখন তো ব্যাংকিং নাই, তাহলে থেটা মেটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মিউ কে তো ইজিক্যাল টু পেলাম কি, এফ কে ইজিক্যাল টু পেলাম হচ্ছে এম, এম এর মান আমাদের জানা আছে সম্ভবত, এম এর মানটা হচ্ছে কত, এম এর মান লাগবে না মনে হয়, তাই না? এখানে আমার এম এর মানটা লাগবে না, এই যে এম জি মিউ কে, দেখছো এম কিন্তু লাগে না, বাম পাশের এম ডান পাশের এমটা কেটে গেছে। ভি স্কোয়ার ভাগ আর ইজিক্যাল টু হচ্ছে জি ইন্টু মিউ কে, বা ভি স্কোয়ার ইজিক্যাল টু মিউ কে আর জি, মিউ কে আর জি, অতএব ভি ইজিক্যাল টু আমরা একটু বের করে নিব মিউ কে আর জি। তো রুট ওভার দিলাম, মিউ কে এর মান কত দেওয়া আছে, 0. কত দেওয়া আছে এখানে, ও 0.5 আমাদের, 0.5, 0.5 এই 0.5, এটা 0.5, 0.5 ফুট, 0.5 গুণ আর এর মান হচ্ছে, আর এর মান হচ্ছে 200, আর জি এর মান হচ্ছে 9.8, 9.8, এটা রুট ওভার করলে কত একটু দেখে নিই, 0.5, 0.5 গুণ হচ্ছে 200, 200 গুণ হচ্ছে 9.8, 9.8, ঠিক আছে, 980 হয়ে গেল। রুট রুট ওভার অফ, রুট ওভার অফ অ্যান্সার 980, 31.3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো, ব্যাংকিং বিহীন রাস্তায়, ভালো করে এক্সপ্লেনটা শোনো, যে ঘ নাম্বারের, যে ব্যাংকিং বিহীন রাস্তায় যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে আমাদের, সেই ঘর্ষণ গুণাঙ্ক অনুসারে এই গাড়িটা নিরাপদে সর্বোচ্চ 31.3 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে পারবে, 31.3 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে পারবে, ঠিক আছে। এই জুবাইদ আসো নাকি, একটু লিঙ্কটা দিয়ে দিও, যে কজন আছে সেই কজনকে সব দিয়ে দিও, ঠিক আছে। ওকে, কেটে যাবে মনে হয় খুব তাড়াতাড়ি। ব্যাংকিং বিহীন যখন থাকবে তখন এই গাড়িটা নিরাপদে 31.3 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগে বাঁক নিতে পারবে, এর নিচে বেগ হলে তো পারবেই, তার বেশি বেগ হলে আর পারবে না। আমাদের গাড়ির বেগ কত ছিল, আমাদের গাড়ির বেগ ছিল মাত্র 14 মিটার পার সেকেন্ড, আমাদের গাড়ির বেগ ছিল মাত্র 14 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 14 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা বলতেই পারি যে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে। যেহেতু গাড়ির বেগ মাত্র 14 আছে, এই ব্যাংকিং বিহীন রাস্তায় এই ঘর্ষণ গুণাঙ্ক যদি দেওয়া থাকে
সে এত মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে পারবে নিরাপদে। তাহলে আমাদের গাড়ির বেগ এর চাইতে অনেক কম আছে, তো তাহলে আমরা বলবো অবশ্যই যে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে, গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে। তা আমাদের এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গাড়িটি সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। আমরা অবশ্যই বলবো 31.3 মিটার পার সেকেন্ড বেগে। যে ঘর্ষণ গুণাঙ্ক, যে কন্ডিশন এই অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেই অঙ্ক অনুসারে এটা আমরা বলতে পারি গাড়ি নিরাপদে বাঁক নিতে পারবে, বাঁক নিতে পারবে। ঠিক আছে, আগে যেটা যদি বললাম, এটা তোমাদের নিউটনের গাইডে এখানে মিউকে উদ্দীপকের মধ্যে ছিল, ওই অনুসারে এই অঙ্কটা ভুল দেওয়া আছে তোমাদের নিউটনস গাইডে। এটা ভুল, নিউটন যারা কিনেছো এটাতে কিন্তু ভুল দেওয়া আছে। এখানে কিন্তু এটার ইফেক্ট কল্পনা না করেই কিন্তু এখানে ইয়ে করে দেওয়া আছে, আমার ওই ব্যাংকিং কোণটা দেওয়া আছে। তাই এটাকে আমি একটু কারেকশন করে দিলাম, যে মিউকেটা আমি ভেতরে নিলাম, ওই যে অঙ্কে প্রশ্নের ভিতরে নিলাম, আমি উদ্দীপকের ভেতরে নিলাম না। যদি রাস্তাটির ঘর্ষণ গুণাঙ্ক এত হয়, এটা যদি এটা, তখন আমরা এটা বের করবো। এটা হচ্ছে উদ্দীপকের কিন্তু ইনফরমেশন না, এটা হচ্ছে আমার প্রশ্নের মধ্যে অনেক সময় দেওয়া থাকে না, যদি এত হলে কি হবে, এই ইনফরমেশন এটা। ওকে, যদি উদ্দীপকের মধ্যে ইনফরমেশনটা নিই, সেক্ষেত্রে আমার এই মিউকেটা কল্পনায় নিয়ে কিন্তু থিওরিটা বের করতে হবে। এইরকম একটা অঙ্ক আমি লিখেছি, ওটা আমি করাবো। এবার রাজশাহী 22, রাজশাহী 22, একটি ভারী চাকার ভর, একটা ভারী চাকার ভর দেওয়া আছে হচ্ছে, হ্যাঁ, আমি আরো অনেকগুলা প্রশ্ন লিখেছি, 1 2 3 4 5, অনেকগুলা লিখছি। হ্যাঁ, নটরডেমের প্রশ্ন লিখেছি, আদমজি লিখেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ লিখেছি। মোটামুটি হয়ে যাওয়ার কথা। তো একটু তুমি লিঙ্কটা দিয়ে দিও কেটে গেলে। একটি ভারী চাকার ভর 40 কেজি, একটা চাকার ভর দেওয়া আছে 40 কেজি। আচ্ছা, এবং জড়তার ভ্রামকও দেওয়া আছে 4000 কেজি মিটার স্কয়ার। চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে, প্রতি মিনিটে 100 বার ঘুরছে, প্রতি মিনিটে কিন্তু, ঠিক আছে, মানে যে বেগে ঘুরছে, যে কৌণিক বেগে ঘুরছে, সেটা ইজিলি আমরা বের করতে পারি 2 পাই n ভাগ টি এর মাধ্যমে। ওকে, রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 নিউটন মিটার বাধা দানকারী টর্ক প্রদান করেছেন। ঠিক আছে, রহমান সাহেব কি করলেন, যে চাকাটাকে থামানোর জন্য 300 নিউটন মিটার বাধা দানকারী প্রয়োগ করেছেন। কত মিনিটে? 2 মিনিটে থামানোর জন্য। ওকে, প্রশ্ন হচ্ছে যে চাকাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করে। ভেরি সিম্পল, কত? চাকাটির ঘূর্ণন গতিশক্তি আমাদের বের করতে বলেছে। চাকাটির ঘূর্ণন গতিশক্তি খুবই সহজ, ঘূর্ণন গতিশক্তিটা খুবই সহজ একেবারেই, যে ঘূর্ণন গতিশক্তি। তো যেহেতু আমাদের জড়তার ভ্রামক দেওয়াই আছে, এর চেয়ে আর সহজ হয় না। হাফ আই ওমেগা স্কয়ার, মনে রাখার জন্য বুদ্ধি শিখিয়ে দিয়েছি, যে আমাদের সূত্র হচ্ছে রৈখিক গতিশক্তি নির্ণয় করার সূত্র কি? আমাদের রৈখিক গতিশক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা আমরা জানি যে এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি। তো এটাকে যদি আমি রেফারেন্স নিই, এটা কিন্তু ওয়েল নান, খুবই মনে থাকে। তো আমাদের জানা আছে যে ভরের সমতুল্য রাশি হচ্ছে জড়তার ভ্রামক ঘূর্ণন গতির ক্ষেত্রে, আর বেগের সমতুল্য রাশি হচ্ছে ওমেগা, তার মানে হাফ আই ওমেগা স্কয়ার কিন্তু হয়ে গেল। এইটা মনে থাকার অর্থ হচ্ছে এইটাও মনে থাকবে। ঠিক আছে, সো আমাদের এখানে আয়ের মানটাও কিন্তু দেওয়া আছে। আয়ের মানটা কত? 4000। আয়ের মানটা হচ্ছে 4000, আয়ের মানটা হচ্ছে 4000, আয়ের মান 4000। আর ওমেগার মান আমরা বের করে নিব। চাকাটা ঘুরছে না? হ্যাঁ ঘুরছে। তো ওমেগা ইজ ইকুয়াল টু কত? 2 পাই n ভাগ টি।
যে কৌণিক বেগে ঘুরছে। কত কৌণিক বেগে ঘুরছে? 2 পাই গুণ n এর মান কত? 100 ডিভাইড বাই হচ্ছে t এর মান কত? 1 মিনিট 60। দেখো যে কৌণিক বেগটা আমার দরকার সেই কৌণিক বেগটা দেখো খেয়াল করে, চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে। এখান থেকে কিন্তু আমরা কৌণিক বেগ বের করার জন্য এই সময়টা, ওই সময় আবার যেন এখানে দিয়ে দিও না, এই সময়টা কিন্তু থামায় ফেলছে। যে কৌণিক বেগে ঘুরছে সেটা তো আমার দরকার যখন আমি গতিশক্তি বের করব। হ্যাঁ, আমার তো এই যে 2 মিনিটে থামানোর জন্য এই 2 মিনিট তো ওই অন্য অন্য কাজে ব্যবহার করব আমরা। সময় কিন্তু এই ধরনের প্রশ্ন দুইটা করে দেওয়া থাকে, বারবার বলে দিচ্ছি, কিন্তু একটু সুন্দর করে পড়ে শিখবা, বুঝবা, বুঝে তারপর অঙ্ক করবা। চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে, এটা কৌণিক বেগ, যে কৌণিক বেগে ঘুরছে সেটা তখনকার আমার গতিশক্তি বের করতে বলেছে। তারপর রহমান সাহেব 2 মিনিটে থামানোর জন্য টর্ক প্রদান করেছে, ওই 2 মিনিট যেন আমরা এখানে দিয়ে দিব না, তাহলে কিন্তু আবার হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে বসালে আমাদের হয়ে যাবে, ঘূর্ণন গতিশক্তিটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে যদি একটু দেখাই, এটা এটা কেটে গেল, 2 আর 3, 20 পাই ভাগ হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। এই রেডিয়ান 20 পাই ভাগ 3, 20 পাই ভাগ 3, তো হাফ গুণ 4000 গুণ হচ্ছে 20 গুণ 3.1416 ডিভাইড বাই 3। তো গতিশক্তি মানে জুল, গতিশক্তি মানে হচ্ছে জুল। আমরা বের করা কমপ্লিট, এটা আমরা হিসাব নিকাশ করে নিব, হিসাব তোমরা করে নিবা। হ্যাঁ, হিসাব তোমরা করে নিবা। এবার দেখো রহমান সাহেব, খুবই ইম্পর্টেন্ট কিন্তু রহমান সাহেব, এগুলো এগুলো কিন্তু আমরা প্রথম দিকেই করিয়েছি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ডে কিন্তু একাধিকবার আসছে। কিন্তু রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে পারবে কিনা দুইভাবে বের করতে পারি, সময় বের করার মাধ্যমে অথবা টর্ক বের করার মাধ্যমে। দুইটাই দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। ঠিক আছে, টর্ক, টর্ক আমার টর্ক যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি টাইম বের করব, অথবা টাইম যেটা দেওয়া আছে সেটাকে কনসিডারে নিয়ে আমরা টর্ক বের করব। মানে 2 মিনিটে কত টর্ক প্রদান করতে হবে থামানোর জন্য সেটা বের করবো একবার। আবার 300 নিউটন মিটার টর্ক প্রদান করলে চাকাটি কত সময়ে থামবে সেটা বের করবো। একবার টাইম বের করব, একবার হচ্ছে টর্ক বের করব। ঠিক আছে, তো প্রথমে ধরে নিচ্ছি যে 2 মিনিটে থামাবো আমি, 2 মিনিটে থামাবো। কৌণিক বেগ দেখো তো, বাস চাকাটা ঘুরছে, ঘোরাচ্ছি, হাত দিয়ে ঘোরাচ্ছি, এরকম করে বাসায় এরকম করে প্র্যাকটিস করা করবো। তার মানে কি ওমেগা নট, কৌণিক বেগে কিন্তু ঘুরছে, এখানে ওমেগা নটটা দিয়ে দাও তো, তাহলে আমাদের সুবিধা হবে। হাফ পাই ওমেগা নট স্কয়ার দিয়ে দাও, যেহেতু আমাদের দুইটা পরবর্তীতে আবার লাগতেছে। ওমেগা নট যে কৌণিক বেগে ঘুরছে সেই কৌণিক বেগের জন্যই তো গতিশক্তি বের করতে বলেছে। ওমেগা নট ধরে নিলাম, যেহেতু আমার পরে আবার ওমেগা নট লাগবে। হ্যাঁ, ওমেগা নট ইজিক্যাল টু কত পেয়েছি আমরা? পেয়েছি আমরা হচ্ছে 20 পাই ভাগ 3, 20 পাই ভাগ 3 রেডিয়ান পার সেকেন্ড। শেষ কৌণিক বেগ কত? 0। শেষ কৌণিক বেগ হচ্ছে 0। আমরা এখান থেকে আলফা বের করব, কারণ আমাদের টর্ক বের করার জন্য আলফা লাগবে। টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। আরো মজার ব্যাপার হচ্ছে, এখানে রহমান সাহেবের যে প্রবলেমটা আমি সলভ করছি সেটা হচ্ছে 4000 কেজি মিটার স্কয়ার আয়ের মানটা দেওয়াই আছে, আমার আলাদা কোনো খাটনি করতে হচ্ছে না। তার মানে এখানে 4000 লিখবো, গুণ আলফার মানটা এখান থেকে আমরা বের করে নিব। আলফার মানটা আমি কি পজিটিভে বের করে নিতে পারি, নেগেটিভ আকারেও বের করে নিতে পারি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো আগের বার তো একবার বের করলাম, দেখো তো এবার ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি যদি ধরি, কোনো ভুল হবে না? ভুল হবে না। যদি আমি দেখো তো বের করে দেখাচ্ছি, দুই ভাবে বের করে দেখাচ্ছি কনফিউশন দূর করার জন্য। ওমেগা নট আলফা ইজ ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি? ওমেগা বিয়োগ ওমেগা নট ভাগ হচ্ছে টি, ওমেগার মান 0 বিয়োগ হচ্ছে 20 পাই ভাগ 3 গুণ হচ্ছে কত মিনিটে থামাবে? 2 মিনিটে থামাবে, তাহলে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। তো আমরা পাচ্ছি মাইনাস 20 পাই, লিখে একটা ঝামেলায় পড়ে গেছি, একবারে মানটা বসালেই ভালো হয়। 20 গুণ 3.1416 ভাগ হচ্ছে 360, 0.0.17453 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো গুণ করো, মাইনাস 0.17453। এই মাইনাস কিন্তু সেই মাইনাস নয়, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছি বাধা দানকারী টর্ক। ঠিক আছে, বাধা দানকারী, এটা নেগেটিভ। যেমন আমরা ত্বরণ মন্দন বলি না, যেটা কিন্তু মন্দন, এটা কিন্তু ঋণাত্মক ত্বরণ হিসেবে আমি তৈরি করেছি। এটাকে কিন্তু এখন ত্বরণ বলবো, যখন আমি নেগেটিভ লিখবো না তখন কিন্তু কৌণিক ত্বরণ বলবো, কৌণিক মন্দন আর কিন্তু বলবো না, কৌণিক ত্বরণ এটা, যেহেতু নেগেটিভ চিহ্ন সহ লিখেছি। তাহলে এটাকে যদি 4000 দ্বারা গুণ করি, 4000 দ্বারা যদি গুণ করি পাচ্ছি আমি 698, 698.133। তার মানে আমরা বলতে পারলাম কি, যে টি এর মানটা ধরলাম হচ্ছে 120 সেকেন্ড, 2 মিনিট। তো 120 সেকেন্ডে ওই চাকাটাকে থামানোর জন্য এত নিউটন মিটার, এত নিউটন মিটার
বাধা দানকারী টর্ক প্রদান করতে হবে। আমি যখন বলবো বাধা দানকারী, আমরা যখন মন্দন বলি তখন কিন্তু নেগেটিভ চিহ্ন আর লিখি না। বাধা দানকারী টর্কের মান প্রয়োজন, তখন কিন্তু নেগেটিভ লিখবো না। হ্যাঁ, 698.133 নিউটন মিটার। কিন্তু রহমান সাহেব প্রয়োগ করেছে কত? রহমান সাহেব প্রয়োগ করেছে কত নিউটন প্রয়োগ করেছে দেখো তো? 300 নিউটন মিটার। সুতরাং 300 নিউটন মিটার টর্ক প্রদান করে রহমান সাহেব এই চাকাটাকে নির্দিষ্ট সময় 2 মিনিটের মধ্যে থামাতে পারবেন না। তার নির্দিষ্ট সময়ের মধ্যে থামানোর জন্য তাকে 698.133 নিউটন মিটার টর্ক প্রয়োগ করতে হতো। এত টর্ক প্রয়োগ করতে হতো, ঠিক আছে? এত টর্ক প্রদান করতে হতো। এটার মান কি ঠিক হয়েছে দেখো তো হিসাব নিকাশ করে? আমরা কি ঠিক লিখেছি? 2 পাই এন, এন মানে কি 100 বার ঘুরছে না? 100 বার তো ঘুরছে। আচ্ছা, এখানে মনে হয় আমাদের কি ভুল হয়েছে কোনো? 2 পাই এন 10, এই এখানে মনে হয় একটু ভুল হয়েছে, 10 পাই ভাগ হচ্ছে 3 হয়েছে, দেখছো ভুল হয়ে গেছে। এখানে দেখো 6 কাটছি, 3 2 এ 3 কাটে 10 পাই ভাগ 3 হইতো, 10 পাই ভাগ 3। দেখো এইটু একটু ভুল হয়েছে। হ্যাঁ, 10 পাই ভাগ 3, 10 পাই ভাগ 3, এখানে 10 হবে, 10 হবে 10। যাই হোক, হিসাবটা দেখে নিও আর কি। এখানে হিসাবটা একটু ভুল হয়ে গেল তাহলে আমাদের, যেহেতু 10 পাই ভাগ 3, 10, এখানে 10 পাই ভাগ 3, এটার তাহলে অর্ধেক হবে। এটা কিন্তু হয় নাই, তাহলে এটার অর্ধেক হবে, এটার অর্ধেক হবে। যাই হোক, হিসাব নিকাশ করলে এটার অর্ধেক হবে। এখানে যদি আমি একটু বসাই, 10 পাই, 10 গুণ হচ্ছে 3.1416 ভাগ হচ্ছে 360, 0.08726 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে এখানে বসাই যদি আমি একটু, 0.08726 গুণ হচ্ছে দেওয়া হচ্ছে 4000, 349, এর অর্ধেক হবে আর কি। ওই যে একটা ভুল হয়ে গেছে, 349.06, 349.06। তার মানে রহমান সাহেব যদি ওই চাকাটাকে 2 মিনিটের মধ্যে থামাতে চায়, তার যে নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে থামাতে চাইলে 349.06 নিউটন মিটার টর্ক প্রদান করতে হবে। কিন্তু রহমান সাহেব প্রদান করেছেন মাত্র 300 নিউটন মিটার, সুতরাং থামাতে সক্ষম হবে না। অতএব রহমান সাহেব ওই 2 মিনিটে থামাতে সক্ষম হবে না। 2 মিনিটে চাকাটি থামাতে সক্ষম হবে না, থামাতে সক্ষম হবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি এই 300 নিউটন মিটার যে টর্কটা প্রদান করলেন, এই টর্কটা প্রদান করে আমি সময়টা বের করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে বের করব? তার মানে এখন কিন্তু আমি টর্ক প্রদান করব না, টর্ক আমি বের করব না। এবার কিন্তু আমরা হচ্ছে কি প্রদান করব? এবার আমরা টর্ক, তার টর্ক ইজিক্যাল টু কত? আই আলফা। দেখো আমি বের করে দেখাচ্ছি। টর্ক এবার দেওয়া আছে 300, ইজিক্যাল টু আই এর মান 400, আলফার মানটাকে আমরা বের করে নিব। অতএব আলফা ইজিক্যাল টু 300 ভাগ 400, 300 ভাগ হচ্ছে 400, বা 3/4, বা হচ্ছে 0.75 মিটার, কি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আলফা পেলাম কত? 0.75 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা টি বের করে নিব। দেখো, ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট মাইনাস আলফা টি লিখলাম, মাইনাস দিয়ে করতেছি। তাহলে টি ইজিক্যাল টু কত পাবো আমরা? ওমেগা বিয়োগ ওমেগা নট ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা নট বিয়োগ ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে টি ডিভাইডেড আলফা। তো ওমেগা নট কত? ওমেগা নট আমাদের জানা আছে, এই যে ওমেগা নট আমাদের জানা আছে 10 পাই ভাগ 3, বারে বারে 10 পয়েন্ট হচ্ছে 472 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তোমরা এই পাই মাই রাখার দরকার নেই, রেডিয়ান দিয়ে গুণ করে দিয়ে দিলে বারবার ঝামেলা হবে, ভগ্নাংশকে লিখতে ঝামেলা হবে। 10.472, 10.472 শেষ করে নিবে অবশ্যই 0, আর আলফার মান হচ্ছে 0.75। তো দেখো, এটাকে যদি আমরা 0.75 দ্বারা ভাগ করি, ভাগ হচ্ছে 0.75, আমরা পাচ্ছি কত? কি লিখলাম, এটা ভুল হলো নাকি? টি ইজিক্যাল টু ওমেগা নট, আলফা কই গেল রে? আচ্ছা,
হ্যাঁ, তাহলে আমাদের দেখো 13.96 হচ্ছে, 13.96। অর্থাৎ রহমান সাহেব যে টর্কটা প্রদান করলেন কত, এখানে মনে একটু ভুল করলাম নাকি, টর্ক 300 আর আয়ের মান মনে 4000 ছিল, দেখছো এই এক পাশ থেকে আরেক পাশে গেলে উল্টা পাল্টা হয়ে যায়। 4000 ছিল, 4000 একটা শূন্য কম বেশি হয়ে গেছে, 0.075 হবে, 0.075 হবে। হ্যাঁ, এই যে 139.6। তাহলে দেখো তো 139.6 মানে কি 2 মিনিটের বেশি। আমি যদি ভাগ করে একটু দেখাই 60 দ্বারা, ভাগ হচ্ছে 60, তাহলে পাবো 2.3, এই জায়গায় 2.3 মিনিট। আমি মিনিটে প্রমাণ 2.3, হ্যাঁ এত মিনিট লাগবে। তার মানে রহমান সাহেব যে 300 নিউটন মিটার টর্ক প্রদান করেছেন, সেই টর্ক প্রদান করার মাধ্যমে এই চাকাটাকে যদি থামাতে চান তাহলে 2.33 মিনিট লাগবে, 2.33 মিনিট লাগবে। কিন্তু রহমান সাহেব থামাতে চাচ্ছেন 2 মিনিটের মধ্যে, সুতরাং দিস ইজ নট পসিবল, সুতরাং সম্ভব হবে না। আমাদের উত্তরটা দুই ভাবে দিতে পারি, তোমাদের যদি সময় থাকে দুই ভাবে দেখাতে পারো। 4 মার্কের প্রশ্ন তো, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, দুই ভাবে দেখাতে পারো, একভাবে দেখালেও হবে, কোনো সমস্যা নাই। সময় বের করার মাধ্যমে দেখাবা অথবা টর্ক বের করার মাধ্যমে দেখাবা। যখন তুমি সময় বের করার মাধ্যমে দেখাচ্ছ তখন টর্ক যেটা প্রদান করেছেন সেই টর্ককে তুমি কনসিডারে নিচ্ছ আর সময়টা বের করছো। আর যখন তুমি টর্ক বের করার মাধ্যমে দেখাতে চাচ্ছ তখন সময়টা যেটা বলেছে সেটাকে তুমি কনসিডারে নিয়ে টর্কটা কিন্তু বের করে দেখাচ্ছ। ওকে, এটা খুবই সহজ। যশোর 22, উদ্দীপকের দণ্ডটির জড়তার ভ্রামক কত? ও এ বি এর মধ্যবিন্দু, জড়তার ভ্রামক হচ্ছে m/l²/12। এই মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক কত? m/l²/12। m l স্কয়ার, দেখো তো এইটুকা দূরত্ব যদি আমার 0.5 দেওয়া থাকে, টোটাল দূরত্ব কত হবে? ab, OB ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.5 মিটার। অতএব AB ইজ ইকুয়াল টু 2OB, যেহেতু মধ্যবিন্দু বলেছে 2 গুণ 0.5 সমান সমান 1 মিটার। তাহলে m এর জায়গায় m বসবে, l²/12 দুইবার লিখলাম। m এর মান দেখো দেওয়াই আছে 2 কেজি, 2 কেজি, 2 গুণ l এর মান l স্কয়ার, l এর মান হচ্ছে 1 স্কয়ার ভাগ হচ্ছে 12। তো এটা আমরা পেয়ে গেলাম 2/12, 2 ভাগ হচ্ছে 12 সমান সমান 0.1667 কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামক। উদ্দীপক অনুসারে আমরা পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করলাম। ঘূর্ণন অক্ষ ও থেকে এ বা সি তে নিয়ে আসলে কোন ক্ষেত্রে ঘোরানো সহজ হবে? তো দেখো তো, এটা ছিল আই অফ পিকিউ, মানে পিকিউ অক্ষ। ঘূর্ণন অক্ষ এখান থেকে এখন সি বিন্দুতে, সি বিন্দুর ক্ষেত্রে কি হবে? আর এ বিন্দুর ক্ষেত্রে কি হবে? এ বিন্দুর ক্ষেত্রে, তো এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দু মানে কি একেবারে প্রান্ত বিন্দু বা বি বিন্দু, এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ এ বিন্দুতে আনলে অথবা বি বিন্দুতে আনলে, বি বিন্দুতে আনলে, ঠিক আছে, একই কথা হবে। ঘূর্ণন অক্ষ যদি এ অথবা বি বিন্দুতে আনা হয় তখন আমার জড়তার ভ্রামক হবে হচ্ছে m/l²/3। আমাদের জানা আছে 2 গুণ 1 এর উপর √3 ইজ ইকুয়াল টু 0.133, 0.1 কত 3 6 0.67 কেজি মিটার স্কয়ার, 0.67 কেজি মিটার স্কয়ার। ওকে, আর ও বিন্দুতে থেকে যদি সি বিন্দুতে আনো তাহলে দেখো তো, আমি যদি আই অফ ও বিন্দু লিখলাম, ও লিখলাম, মানে ও বিন্দুতে সরি সি বিন্দুতে নিলাম, সি বিন্দুতে যদি অক্ষ নিয়ে আসো তাহলে কত হবে? আইজি প্লাস হচ্ছে MH স্কয়ার। ওই যে আমরা এই সূত্রটা শিখেছি, এর নাম হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আইজি বলতে মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বা ভর কেন্দ্রগামী, যেখানে ভর কেন্দ্রগামী কত? ml²/12। সরু সুষম দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দুই তার ভর কেন্দ্র, ঠিক আছে, মধ্যবিন্দু তার ভর কেন্দ্র প্লাস এম। এইচ এর মানটা দেখো তো, আমার এখানে দেওয়া আছে এসি ইজ ইকুয়াল টু 20, এই যে এসির মানটা দেওয়া আছে 20, তাহলে এসির মান যদি 20 হয় তাহলে এইটুকু আমার দরকার কিন্তু এইটুকু, এটা কিন্তু এইচ, এটা কিন্তু এইচ, এটা কিন্তু এইচ, খেয়াল করে দেখো, এটা এই যে এ থেকে সি এটা কিন্তু এইচ না, এইটা কিন্তু 20 দেওয়া আছে আমার, এটা কিন্তু এইচ না, আমার এইচ কিন্তু এইটা। তাহলে আমার এইটুক যদি আমার 20 হয় তাহলে এইটুক হবে 30, তাহলে এইচ এর মান হবে 30, এইচ এর হবে 30 সেন্টিমিটার সমান সমান 0.3 মিটার। মান বসালে কিন্তু আমাদের হয়ে যাবে, এইচ এর মান হবে 0.3 মিটার। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই সহজ ছিল যশোর বোর্ড 22-এ। এরকম প্রশ্ন আসলে গুড লাক, মানে খুবই সহজেই আমরা করে ফেলি। তো আমাদের যখন এরকম আমার প্রেজেন্ট একটু ভাই, যা যা দেওয়া আছে করে বর্ণনা সহকারে লিখবা, যা যা দেওয়া আছে বর্ণনা সহকারে আমরা লিখবো, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সহজ হয়ে যাবে, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা ভালো হবে, আমরা নাম্বার কিন্তু ফুল পাবো। এই যে
এটা কিন্তু শিখাইছি, গত ক্লাসে শিখাইছি আমরা যখন উল্লম্ব তলে বস্তুর ঘূর্ণন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সিলেট বোর্ড 22-এ পড়েছে। সিলেট 22, সিলেট 22, যে 100 গ্রাম ভরের একটা বস্তু, 100 গ্রাম ভরের একটা বস্তু 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। 4 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল কত? পর্যায়কাল, খেয়াল করবা, খুবই সহজ কথা, কিন্তু একটু ঘুরায় পেঁচায় বলছে পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে। তো আমার ভি এর মানটা দেওয়া আছে, দেখো ভি ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, আর আর এর মানও দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু কত, আর ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু কত, ওমেগা ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। ওমেগা মানে কি 2 পাই ভাগ টি না? হ্যাঁ 2 পাই ভাগ টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ আর। আমরা টিটাই চাচ্ছি, টি ইজ ইকুয়াল টু 2 পাই আর ভাগ ভি। আমরা এখান থেকে পর্যায়কালটা বের করতে পারি, অথবা এখান থেকে কম্পাঙ্কটাও বের করতে পারি, ঠিক আছে। কম্পাঙ্ক মানে হচ্ছে আবার 1 ভাগ টি, দুটাই বের করতে পারি, যে কোনোটা চাইতে পারে। কিন্তু আমরা এটা শিখাইছি বৃত্তাকার গতির সাথে হচ্ছে ঘূর্ণন গতির সাথে হচ্ছে, বৃত্তাকার গতির সাথে হচ্ছে ওই যে রৈখিক গতির যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, সেটা আমরা শিখাইছি পর্যাবৃত্ত গতিতে। এফ ইজিক্যাল টু 1 ভাগ টি টি, এরকম করে আমরা কিন্তু টি এর মানটা বের করতে পারি। এ বি সি এর মধ্যে কোথায় টান বেশি? এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এগুলো তোমাদের কিন্তু শিখিয়েছি। এ বিন্দুর ক্ষেত্রে দেখো তো, এ বিন্দুর ক্ষেত্রে আমি যদি দাগাই একটু বড় করে, দেখাইছি না? দেখাইছি না? এই থিওরি কি দেখাইছিলাম প্রথম রিভিশন ক্লাসে, রিভিউ ক্লাসে দেখানোর কত? উল্লম্ব তলে বস্তুর ঘূর্ণন দেখাই নাই নাকি? দেখাই নাই? এই যে দেখাইছি তো, উল্লম্ব তলে বস্তুর ঘূর্ণন দেখিয়েছি। হ্যাঁ, এগুলো এইভাবে করলেই হয়ে যাবে। উল্লম্ব তলে বস্তুর ঘূর্ণন, তাহলে এই বরাবর হচ্ছে এমজি কাজ করবে, এই বরাবর হচ্ছে টি কাজ করবে। মনে রাখবা টি, সুতার টান সব সময় কেন্দ্র বরাবর কাজ করবে। আর এই এই সিস্টেমের ক্ষেত্রে, এই সিস্টেমের ক্ষেত্রে উল্লম্ব তলে ঘূর্ণন বলো অথবা অনুভূমিক তলে ঘূর্ণন বলো, এই সিস্টেমের ক্ষেত্রে সুতার টান এবং এমজি বস্তুর ওজন মিলে হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সুতরাং এ বিন্দুর ক্ষেত্রে হবে কি, দেখো তো একই দিকে আছে দুইটা, টি প্লাস এমজি ইজিক্যাল টু হচ্ছে এফসি। এখান থেকে আমরা টি এর মানটা বের করে নেব। টি এর মানটা কি হবে? এফসি মাইনাস হচ্ছে এমজি। এফসি এর মান হচ্ছে হাফ এমভি স্কয়ার, হাফ এমভি স্কয়ার বিয়োগ হচ্ছে এমজি। তো ভি এর মানটা দেওয়াই আছে। এবার দেখো তো বি বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো, বি বিন্দু আরেকবার দেখাচ্ছি, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে এটা, এবার এবার পরীক্ষা আসতে পারে এটা। তো এই 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 বিন্দুটা এখানে আছে, তাই না? এই কোন কোন দেওয়া আছে দেখো তো, কোন যেটা দেওয়া থাকে থাকুক, এই 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 যে বি বিন্দু, এটা বি বিন্দু ধরলাম। এখানে আমাদের, এখানে আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে, মনে করো এটা 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, যে কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, এই বরাবর এমজি, এই বরাবর এমজি। খেয়াল করো এটা যদি 30 ডিগ্রি হয়, বলো তো এটা কত ডিগ্রি হবে? লাল কালি দিয়ে একটু লিখে দিই তোমাদের। এইটা 30 ডিগ্রি হলে তার, এটা তো 90 ডিগ্রি, এটা লম্ব, এটাতে 60 ডিগ্রি হবে, তাই না? তো আমরা 30 ডিগ্রি যখন থাকবে, আমার এই বরাবর দেখো তো, আমার যে বরাবর আমার দরকার সেই বরাবরের সাথে কোণটা আমরা বের করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। যে বরাবর দরকার, এখানে কোন বরাবর দরকার? কেন্দ্র বরাবর দরকার। তো কেন্দ্র বরাবর এমজি এর কি থাকবে? কোণ থাকলে তা সেই বরাবর কি হয়? এমজি cos θ হয়। তাহলে কেন্দ্র বরাবর বস্তুর ওজনের উপাংশ হচ্ছে এমজি cos θ, এমজি cos θ, এটা লিখলাম। আর এই বরাবর তো সুতার টান কাজ করবেই, সব সময় সুতার টান কেন্দ্র বরাবর কাজ করবে। দেখো একই দিকে, তাহলে এমজি cos θ প্লাস টি ইজ ইকুয়াল টু এফসি। এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিব, এফসি মাইনাস হচ্ছে এমজি cos θ। আবারও বলছি, যেভাবেই কোণ দেওয়া থাকুক না কেন, কেন্দ্র বরাবর আমার দরকার, কেন্দ্র বরাবরের সঙ্গে কোণটা একটু হিসাব নিকাশ করে বের করে নিব। দেখো আমার এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, আমার এটা কিন্তু দেখো এই বরাবর কেন্দ্র বরাবর দরকার, ওজনের উপাংশ, তাই ওজনের সাথে কেন্দ্র বরাবর যে কোণটা আছে সেই কোণটা আমি বের করে নিলাম। তাহলে আমি cos θ কিন্তু ইজিলি লিখতে পারবো, সাইনে আমি যাব না, cos দিয়ে সবকিছু করবো, ঠিক আছে। এটা গেল, এখানে টি এ সবকিছু দেওয়া আছে আমাদের, এম ভি স্কয়ার ভাগ আর বিয়োগ হচ্ছে এমজি cos θ, সবকিছু দেওয়া আছে। এবার দেখো তো আমার এখানে আরেকটা যদি দেখাই তোমাদের, যে এই বিন্দু দেওয়া আছে, এই যে এই বিন্দুতে দেওয়া আছে, বিন্দুর নাম দেওয়া আছে হচ্ছে সি বিন্দু, সি বিন্দু। এই যে এইভাবে আমার উল্লম্ব, এই এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে, এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এই কোণের মান যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, খুবই সহজ, এই যে এই বরাবর কত এমজি, এমজির উপাংশ তার উপরের দিকে যাবে না, এমজির উপাংশ যাবে হচ্ছে এই যে এই বরাবর নিচের দিকে আসবে। তাহলে এই বরাবর দেখো তো এখানে কোণ দেওয়া আছে, তাই আমাদের ঝামেলা নাই। এই কোণটা যদি দেওয়া থাকতো, যদি লিখে দিলাম,
যদি দেওয়া থাকতো তাহলে এই উল্লম্বের সঙ্গে হিসাব নিকাশ করে 90 থেকে বাদ দিয়ে এই কোণটা আমরা বের করে নিতাম। তাহলে আমাদের এই বরাবর যাবে হচ্ছে mg cos থিটা, mg cos থিটা, এটার নাম হচ্ছে থিটা। এটা যদি থিটা দেওয়া থাকতো, এখানে যদি কোণ দেওয়া থাকতো 90 থেকে ওই কোণটা বাদ দিয়ে এই থিটাটা বের করে নিতাম, তাহলে আমি cos থিটা লিখতে পারবো। তাহলে এখানে কি হবে দেখো তো, এই সুতার টান উপরের দিকে, সুতার টান উপরের দিকে, সুতার টান সবসময় কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে, তাহলে সুতার টান হচ্ছে টি উপরের দিকে, বিয়োগ হচ্ছে mg cos থিটা। মনে রাখবো আমরা যখন আমরা বিয়োগ করব টি টাকে বড় ধরবো, যখন আমরা বিয়োগ করব টি টাকে বড় ধরবো। বস্তু তো ঘুরছে, সুতার টান বড় না হলে তো ঘুরতে পারবে না, ছেড়ে তো যায় না, তাই না? এই জন্য আমরা টিটাকে বড় ধরছি। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, টি মাইনাস এমজি cos থিটা ইজ ইকুয়াল টু এফসি। আমাদের এখান থেকে আমরা টি এর মানটা বের করে নেব, এফসি প্লাস হচ্ছে এমজি cos থিটা। ওকে, হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা রাখি পারবা, থিওরি পড়িয়েছি, এটা পড়ালাম বরিশাল। সতর্কীকরণ প্লেট, এগুলো আমরা পারবো আশা রাখছি, খুবই সহজ। ঢাকা বোর্ডে এগুলো আসে বলে আমি অনেকগুলো লিখেছি। 3 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত মিটার বেগে চালিয়ে অতিক্রম করলো, না হেলে নিরাপদ, তো চালিয়ে হেলে অতিক্রম করলো প্রথমে। ঠিক আছে, প্রথমে আমার রাস্তায় সাইকেল আরোহী হেলে অতিক্রম করলো, নিজে হেলে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে রাস্তাটা নিরাপদে পার করলো, কত বেগে, 20 কিলোমিটার পার বেগে। প্রশ্ন হচ্ছে যে সাইকেল আরোহী সাইকেল আরোহী, হ্যাঁ, কত কোণে হেলে বাঁক অতিক্রম করেছিল। তাহলে আমাদের জানাই আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ rg। এটা আমাদের এখানে কোনো কিছু নেই, এখানে কিন্তু এখন কিছু নেই, এতখানি কোণে হেলেছে, হেলেছে কিন্তু সে। ঠিক আছে, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ rg। তো রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তো রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কিন্তু, বুঝতে পেরেছো? না হলে আচ্ছা, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে আমরা কিভাবে হিসাব করবো তোমাদের একটু দেখায় দিই। তো আমরা, এটা হচ্ছে উল্লম্ব তল, এটা হচ্ছে রাস্তা, বেঁকে গেছি আমি, মনে করো, হ্যাঁ, বেঁকে গেছি, বেঁকে গেলাম। তো বেঁকে যখন যাচ্ছি আরটা কিন্তু এবার আছে, এটা কিন্তু এখন কিছুই না, এটা এখন খালি উল্লম্ব তল, থিটা কোণে হেলে গেছি। এই বরাবর যাবে হচ্ছে এই বরাবর যাবে হচ্ছে এফসি, 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 এফসি ইজ ইকুয়াল টু কত, এটা এটা যদি থিটা হয় এটাও থিটা কিন্তু, হ্যাঁ, তাই এই বরাবর যাবে হচ্ছে আর cos থিটা, আর এই বরাবর যাবে হচ্ছে আর sin থিটা। বুঝতেই পারছো, আর cos থিটা তো উল্লম্ব বরাবর, তো উল্লম্ব বরাবর তো আর ওই উল্লম্ব বরাবর থাকলে তো আমি কেন্দ্রের দিকে তো আর বল প্রয়োগ করতে পারবো না, উপাংশ দিতে পারবো না, তাই আমাদের আর sin থিটা উপাংশটি হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো এক্ষেত্রে যখন আমার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে তখন আমরা লিখবো আর sin থিটা যোগ এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এফসি লিখবো। হ্যাঁ, এটা একটি পার্থক্য, এটা হিসাব নিকাশ করে আমাকে দিতে হবে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে আমরা হচ্ছে আর sin থিটা প্লাস এফ কে ইজ ইকুয়াল টু এফসি দিব। ঠিক আছে, এটা দিব আমাদের এফসি, এটা যেন ভুলে জানা যায়। আর আর cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, আর cos থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এমজি, আর cos থিটা ইজ ইকুয়াল টু এমজি। যখন ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং আমি হেলে গেছি তখন আমি কি লিখবো, আর cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি, বা আর ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু এমজি ভাগ cos থিটা। মনে রাখবো আমরা আর ইজ ইকুয়াল টু কিন্তু এমজি cos থিটা না, আর ইজ ইকুয়াল টু এমজি ভাগ cos থিটা কিন্তু। এই দেখো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আর cos থিটা, এটা হচ্ছে এফসি, তাহলে এটা হচ্ছে আর cos থিটা কিন্তু, আর cos থিটা ইজ ইকুয়াল টু কিন্তু এমজি। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো, যা যা হিসাব নিকাশ করতে হয় হিসাব নিকাশ করে আমরা বের করবো। যেহেতু আমাদের থিটার মানটা বের করতে হবে, থিটার মানটা যেহেতু বের করতে হবে, এখান থেকে আমরা একটা কাজ করি না, আর sin থিটা ইজ ইকুয়াল টু লিখি না, এফসি বিয়োগ হচ্ছে এফ কে, আর এখানে আর cos থিটা সমান কত পেলাম, আর cos থিটা ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে এমজি। দেখো সব মান দেওয়া আছে, এই sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা tan থিটা পেয়ে যাব, থিটার মানটা কিন্তু আমরা পেয়ে যাব। এইটুকু পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের ব্যাংকিং হেলেও গেছি, আবার হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ব্যাংকিং কোণ দেওয়া আছে, আবার হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তখন কিন্তু আমাদের এটা লিখতে হবে, আর sin থিটা প্লাস এফ কে ইজ ইকুয়াল টু এফসি। আর যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া না থাকে তখন কিন্তু আমি আর sin থিটা ইজ ইকুয়াল টু এফসি, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ rg লিখতে পারবো। যখন ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে আবার আমি হেলেও গেছি বা রাস্তার ব্যাংকিং কোণ আছে, তখন কিন্তু tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ rg দিলে হবে না। কোন কোন গাইডে কোন কোন বইতে কিন্তু দেওয়া আছে, এটা ভুল, এটা ভুল কিন্তু। এই যে আমি এখানে যে আমার কাছে এখন নিউটনের গাইড আছে, তো এখানে দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ rg দিয়ে অঙ্কটা করে ফেলেছে ওরা, এটা কিন্তু আসলে ভুল। যেহেতু আমার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে তখন আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে,
কারণ ঘর্ষণ বলেও তো কিছু না কিছু ওই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ঘর্ষণ বলও কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, আর সাইন থিটাও দিচ্ছে। দুটার যোগফল ইজ ইকুয়াল টু এফসি। দুটার যোগফল ইজ ইকুয়াল টু এফসি। ঠিক আছে, এই এখান থেকে আমরা হিসাবটা দেখালামই তো। আর cos থিটা ইজ ইকুয়াল টু এটা। ওকে, তাহলে আমরা পেলাম। তারপর সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমার যথার্থতা যাচাই করো। তো আমরা এখান থেকে থিটা পাবো না? হ্যাঁ, থিটা পাবো। তারপর আমরা লিখবো ওখান থেকে আমরা আবার হচ্ছে সর্বোচ্চ বেগটাও বের করে নিব। সর্বোচ্চ বেগটা আমরা বের করে নিব। ঠিক আছে, সর্বোচ্চ বেগটা আমরা বের করে নিব। তো এখানে আমাদের ভি এর মানটা দেওয়া আছে, ভি স্কয়ার ভাগ আর জি। ঠিক আছে, তো আমরা এখান থেকে সতর্ক উল্লেখিত সর্বোচ্চ বেগে ঘুরাইতে সে কত বেগে ঘুরবে আর কি। বুঝতে পারছো? ওকে, এরকম যে থাকে যে একই সাথে ঘর্ষণ গুণাঙ্ক এবং কি বলে ব্যাংকিং কোণ, তখন কিন্তু আমরা অবশ্যই এইটা নিব, আর সাইন থিটা প্লাস এফ কে ইকুয়াল টু এফসি নিব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা বরিশাল 22 গেল। এটা তোমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে। তো তোমরা, আমি আরো দু একটা লিখেছিলাম, অবিলম্বিত প্রতিক্রিয়া বল, রাজশাহী ক্যাডেট কলেজ কৌণিক ভরবেগ সিলিন্ডারের কৌণিক সহজ, এইটা এগুলো পাবনা ক্যাডেট কলেজ। আমি যে কটা লিখেছি তোমাদের ছবি পাঠিয়ে দিব, এই কটা একটু করে ফেলো। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ লিখেছি, এনডিসির প্রশ্ন একটা লিখেছি, তোমাদের তো গাইডে করে দেওয়াই আছে। মোটামুটি এতগুলো যা পড়েছি, আশা রাখি পারার কথা। পাবনা ক্যাডেট কলেজটা করবা, রাজশাহী ক্যাডেট কলেজ, আর হচ্ছে কুমিল্লা ক্যাডেট। তোমাদের জন্য এই প্রশ্ন লেখার জন্য কিন্তু আমাকে অনেকক্ষণ ওই প্রশ্ন সিলেকশনও করতে হয়, অনেক সময় কিন্তু খরচ হয় আর কি। ওকে, ওকে, আজকে থাক, অনেকগুলো হয়ে গেছে। বাই।